এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে সকাল সকাল হাওড়া থেকে কর্ড লাইনের ট্রেন ধরে আজকে আমি বেরিয়ে পড়েছি হুগলি জেলার একটি বর্ধিষ্ণু গ্রাম ঘুরতে। তাঁতের শাড়ির জন্য বিখ্যাত এই গ্রাম নাম ধনিয়াখালী। আমার ভবঘুরের ক্যামেরায় চলুন ঘুরে আসি ইতিহাস প্রসিদ্ধ এই জায়গাটিতে, ধনিয়াখালী। এই স্টেশনে নেমে আপনি যেতে পারেন ধনিয়াখালীতে। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা ভ্রমণ ভিডিও। আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম, হুগলি জেলার একটি অবশ্য দ্রষ্টব্য জায়গা, সেটা হলো ধনিয়াখালী, যেটার নাম আমরা লোকাল এখানকার কথায় বলে ধনেখালী। তার জন্য নেমেছি কোথায়? শিবাইচন্ডী স্টেশন। এর আগের স্টেশনটার নাম হচ্ছে ধনিয়াখালী হল। সেখান থেকে নেমেও যাওয়া যায়, এখান থেকে নেমেও 3.5 থেকে 4 কিলোমিটারের রাস্তা। তো চলুন আজকে বর্ধিষ্ণু গ্রাম ধনিয়াখালী ঘুরে আসি, সঙ্গে থাকুন। এটা হলো শিবাইচন্ডী স্টেশন, আর শিবাইচন্ডী স্টেশনের ঠিক পাশেই আছে পাইকারি বাজার। এটা হলো পাইকারি বাজার। এই পাইকারি বাজারটিকে আরও কাছ থেকে দেখাবো বলে আমি নেমে পড়লাম নিচে। দূরে স্টেশনের রূপরেখা দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে বসেছে পাইকারি বাজার। সামনে তরমুজ, পিছনে কুমড়ো। ভোর 3টে থেকে দূর দূরান্তের গ্রাম থেকে মানুষজন সবজি, আনাজপাতি, শাক নিয়ে চলে আসে এই পাইকারি বাজারে। আর যেহেতু স্টেশন লাগোয়া এই পাইকারি বাজার শহরের সাথে সহজেই যোগাযোগ করা সম্ভব হয়, তাই এই পাইকারি বাজার থেকে অনেক ব্যবসায়ীরা এসে কেনাকাটি করে নিয়ে যান। পাশাপাশি এলাকার চাষিরা যে সব কাঁচা সবজি তৈরি করেন, তার যে মূল্যায়ন এই সব জায়গাগুলোতে খুব ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। চাষিরা নিজেরা এখানে এসে বিক্রি বাটা করে আবার বাড়ি চলে যান, আর ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে সরাসরি একটি মূল্য ধরে এই সব জিনিসপত্রগুলো শহর অভিমুখে নিয়ে যাওয়ার সুযোগ পান। ঠিক সেই কারণেই এই পাইকারি বাজারে প্রত্যেকটা জিনিসের মূল্য খুবই স্বল্প। ইচ্ছা করছিল এই কাঁচা আনাজের বাজারে আরও বেশ কিছুক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরি, অসময়ে সবজিগুলো আপনাদের দেখাই, কিন্তু হাতে সময় বড় কম, আমাদের যেতে হবে আরও অন্যান্য জায়গায়। তাই এখানে আপাতত ক্ষান্ত রইল, চললাম ধনিয়াখালীর অন্যান্য জায়গা দেখতে। এই রাস্তা চলে গেছে শিবাইচন্ডী থেকে ধনিয়াখালীর দিকে, ডিস্টেন্স মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার। আমি চলেছি এখন ধনিয়াখালীর উদ্দেশ্যে। চলে এসেছি ধনিয়াখালী গঞ্জের মধ্যে, আমি এসে পৌঁছেছি। আমি চলে এসেছি ধনেখালীর মদনমোহন তলায়। ধনেখালীর নাম বলার সাথে সাথে যে জায়গাটার নাম আসবে সেটা হচ্ছে মদনমোহন তলা। আমার ঠিক পিছনে সেই মদনমোহনের মন্দির। এই রাস্তা আসছে 10ঘড়ার দিক থেকে, ডান দিকে চলে গেছে রাস্তা গোড়াপের দিকে, আর আমার এই দিকের রাস্তা এটা গেছে ভান্ডারহাটি হয়ে হরিপালের পথে। আর ঠিক তার এখানেই আছে, এই হলো মদনমোহন মন্দির, ধনেখালীর বিখ্যাত মদনমোহন মন্দির। এখানে রথযাত্রার সময় 7 দিন বিগ্রহ এখানে থাকে। ধনেখালীর ঐতিহ্যবাহী এই জায়গা নাম হলো মদনমোহন তলা। এখানে 7 দিন ঠাকুর থাকে রথযাত্রার সময়। মদনমোহন তখন এখানে আসে রুদ্রাণী থেকে। ধনেখালীর এই 4 মাথার মোড়ের ওপর ব্যস্ততম জায়গাতে এই মন্দির অবস্থান করছে। 10ঘড়া, তারকেশ্বর, ধনিয়াখালী
আসে এই বাস। আপনি চাইলে দশঘরার দিক থেকেও আসতে পারেন তারকেশ্বর হয়ে, আবার ধনিয়াখালী হল্ট হয়েও আসতে পারেন। এখানে বিগ্রহ থাকে না, থাকে এখান থেকে 3 কিলোমিটার দূরে রুদ্রাণীতে। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যাব মদনমোহনের কাছে রুদ্রাণীতে, সঙ্গে থাকুন। ধনেখালি বাজার থেকে একটু এগিয়ে গেলে, একটু ভেতরের দিকে ঢুকলেই একটি শিব মন্দির অস্তিত্ব পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে বুড়ো শিব মন্দির। ভাবলে অবাক হতে হয়, 1110 সালে নির্মিত হয় এই মন্দির। মন্দিরের বিগ্রহ না দেখে উপায় নেই। জিতেন্দ্রনাথ দাসের সংস্কার করেন এই মন্দির। বুড়ো শিবকে একটু দেখানো যায়। ওম নমঃ শিবায়। ধনিয়াখালীর কয়েকটা প্রাচীন শিব মন্দিরের মধ্যে এটাই সবথেকে প্রাচীনতম। 1110 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। ধনিয়াখালী গ্রামটা ঘুরতে আপনার ভালোই লাগবে। একদিনের উইকেন্ডে বেরিয়ে পড়া যায় এই জায়গায়। রবিবার প্রচণ্ড রোদ, তার মধ্যে হাট বসেছে। হাটের বিক্রি প্রায় শেষের পথে, মানুষজন কমে গেছে ক্রমশ। ধনিয়াখালী এটা ঝুলনতলা। ধনিয়াখালীর অলিতে গলিতে রয়েছে নীরব ইতিহাস আর এই রকম মন্দির। 1195 খ্রিস্টাব্দে নিত্যানন্দ রক্ষিত এটা প্রতিষ্ঠা করেন। চলুন দেখে নেওয়া যাক এই শিব মন্দিরটাকে। ধনিয়াখালী গ্রামের অলিতে গলিতে এই ধরনের মন্দির আছে বেশ কিছু। তার মধ্যে এটা হলো রক্ষিত বাড়ির শিব মন্দির। সামনেরটা দোলমঞ্চ, পিছনেরটা শিব মন্দির। কলকে ফুলের গাছ, আর এই কলকে ফুল হলো শিবের প্রিয় ফুলের একটি, যেমন ধুতরা ফুল, কলকে ফুল। ওম নমঃ শিবায়। এই হলো রক্ষিত বাড়ির শিব মন্দিরের বিগ্রহ। রক্ষিত বাড়ির, ধনিয়াখালীর রক্ষিত বাড়ির শিব মন্দিরের বিগ্রহ। মন্দিরের তালা। ধনিয়াখালী ঘোরার ফাঁকে এইসব মন্দিরগুলো দেখে নেওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। পাশেই এই দোলমঞ্চ। চলুন চলে যাওয়া যাক ধনিয়াখালীর আবার নতুন কোথাও, নতুন কোনো জায়গায়। আজ ভবঘুরে বেরিয়ে পড়েছি আমি ধনিয়াখালী ঘুরতে। দাঁড়িয়ে আছি ধনিয়াখালীর সিনেমাতলায়। সামনের রাস্তা গেছে দশঘরার দিকে, আর খুব ব্যস্ততম একটি জায়গা। আর এই রাস্তা চলে গেছে সিনেমাতলার দিকে, আর এই রাস্তা চলে গেছে গুড়াপের দিকে। ব্যস্ততম জনপদ ধনিয়াখালীর একটি অংশ। এটা হলো ধনিয়াখালী সিনেমাতলা, চলছে ময়দান সিনেমা। ধনিয়াখালী সিনেমাতলা জায়গাটি আজ পুরোদস্তুর একটি শপিং মলে পরিণত হয়েছে, আর ভেতরে একটা সিনেমা হলের ব্যবস্থা আছে। আর এই রাস্তা ধনিয়াখালী বাজারের সিনেমাতলা। এটা চলেছি ধনিয়াখালী। ধনিয়াখালী সিনেমাতলা থেকে একটু এগিয়ে 100 মিটার এগিয়ে গেলেই পাওয়া যাবে ধনিয়াখালী পোস্ট অফিস। এই হলো ধনিয়াখালী পোস্ট অফিস। এই যে দেখতে পাচ্ছেন ধনিয়াখালী স্টেশন বাজার। আমি দাঁড়িয়ে আছি ধনিয়াখালীতে। ধনিয়াখালী স্টেশন বাজারের একটা ব্যাপার আছে, সেটা আপনাদের আমি বলবো। একটা সময় এখানে স্টেশন ছিল, বিপি রেলের স্টেশন ছিল এখানে। তারকেশ্বর থেকে সে ট্রেন যেত মগরা। অতীতে এই গ্রামের উপর দিয়ে মিটার গেজের লাইন যেত, যার নাম ছিল বিপি রেলওয়ে। 1301 সালে সেটা তৈরি হয়েছিল। তারকেশ্বর থেকে ত্রিবেণী পর্যন্ত ছিল একটা লাইন, যার জাংশন ছিল দশঘরা। দশঘরা থেকে আরেকটা লাইন চলে গিয়েছিল জামালপুর। আর এই ধনিয়াখালীর উপর দিয়ে
রুদ্রাণীতে একটা স্টেশন ছিল। তো সেই রেলের ইতিহাস এখন পুরোটাই ইতিহাস, বহু যুগ আগে সেটা উঠে গেছে। স্টেশন ছিল এই ধনেখালিতেও, ধনিয়াখালী স্টেট জেনারেল হসপিটাল। পাশেই একটি শিব দেবাদিদেব মহাদেবের দর্শন হলো, কি বিরাট তার শিবলিঙ্গ। একটু জুম করে দেখাই আপনাদের। এটা হলো ধনিয়াখালী হসপিটাল। সব ধরনের চিকিৎসা পরিষেবা এখানে মেলে। করোনার সময় আমাদের এখানে এসে টেস্ট করাতে হয়েছিল এবং 15 দিনের কোয়ারেন্টাইন দিয়েছিল আমাকে, মাকে এবং রূপাকে। এই হসপিটালে আমরা এসেছিলাম। এখানে আমরা লাইন দিয়েছিলাম। এই কমপ্লেক্সের মধ্যে আছে অনেক ধরনের অফিস, পশু চিকিৎসা কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, বিএলআরও অফিস, বিডিও অফিস এর মধ্যেই অবস্থান করছে। বিরাট একটা কমপ্লেক্স এটার মধ্যে। ধনিয়াখালী তাঁত শাড়ির জন্য যে বিখ্যাত, এইসব শাড়ির দোকান মহেন্দ্রনাথ ভর অ্যান্ড সন্স, তারপর পরপর এখানে যে শতরূপা, নীলচন্দ্র ভর অ্যান্ড সন্স, এই মদনমোহন তলায় প্রচুর দোকান আছে, সিনেমা তলাতে প্রচুর দোকান আছে, শাড়ির দোকান। এই জনপদ ধনিয়াখালীর প্রাচীন বর্ধিষ্ণু এক গ্রাম, হুগলি জেলার এক প্রসিদ্ধ স্থান ধনিয়াখালী। এই ব্যস্ত জনপদ তারকেশ্বর ধনিয়াখালী হয়ে গুড়াপের দিকে চলে গেছে। এটা হলো ধনিয়াখালী থানা। এটা হলো ধনেখালী বাস স্ট্যান্ড। ধনেখালী বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা মূলত ফাঁকাই দেখছি, সেরকম বাস ভেতরে ঢোকে না বেসিক্যালি। ধনিয়াখালী বাস স্ট্যান্ড মূলত ফাঁকা একটা বাস স্ট্যান্ড আমার চোখে পড়লো। বাস কিচ্ছু নেই এখানে এখন, অর্থাৎ এখনও ব্যস্ততা এই বাস স্ট্যান্ডে তৈরি হয়নি, নতুন বাস স্ট্যান্ড হয়েছে সবে। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই একদিন এখান থেকে দূর দূরান্তের বাস ছাড়বে আশা করি। সামনের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো শরৎ সেন্টিনারি কলেজ। এটার সাথে আমার একটা যোগসূত্র আছে, এখানে আমাদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল। এই তেঁতুল গাছের নিচে আমরা ওই দুটো পরীক্ষার মাঝখানে যে সময়টা, এখানে আমরা বিশ্রাম নিতাম। আমি ঘুরছি ধনিয়াখালী গ্রামে, ধনিয়াখালীর পাশাপাশি অঞ্চলগুলোতে। তার মধ্যে আমি আছি বসুয়া গ্রামে। বসুয়া গ্রামে মহাপ্রভুর মন্দিরের সামনে, আমার ঠিক পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে, এই হলো মহাপ্রভুর মন্দির, বসুয়া গ্রাম। এটা জায়গাটা খুব শান্ত একটি জায়গা। দুপুরের নির্জনতা উপভোগ করছে এখানকার মানুষজন গাছের তলায়। বাইরে প্রখর রৌদ্র। এটা হলো প্রত্যেক বছর চৈত্র মাসে এখানে পালা গান হয়। শ্রীকৃষ্ণ, এই হলো চৈত্র মাসে রাস্তার ধারেই এটা হলো বসো গ্রামের একটি শিব মন্দির। খুব সুন্দর ছায়াশীতল জায়গায় আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
গরম, প্রচুর কষ্ট হচ্ছে। তো এই বসো গ্রামে এই ছায়া শীতল জায়গাটিতে আমি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, আসলে এত রোদ কি বলবো, একটা সঙ্গে জলের বোতল রাখলে ভালো হতো, আজকে আর হয়ে ওঠেনি, এত তাড়াহুড়ো করেছি। ধনেখালি পাশের গ্রাম মির্জানগর, সেখানে রূপার মামার বাড়ি, সেখানেই ওকে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়েছি একটা সাইকেল নিয়ে। এসেছি বসো গ্রামের মহাপ্রভুর মন্দিরে, পাশেই জমিদার বাড়ি, সিংহবাড়ি, রাধাকান্ত মহাপ্রভু দুর্গা মন্দির, মহাপ্রভুজি মন্দির। আমি প্রবেশ করছি সেই মন্দিরে। চলুন দেখা যাক সেখানে কি আছে, একটু দেখাই আপনাদের। খুব শান্ত আটচালাটি, খুব প্রাচীন ছিল, নতুন সংস্কার করা হয়েছে। এই হলো মন্দির চত্বর, কেউ কোথাও নেই। এটা দুর্গা দালান, দুর্গা পুজোর সময় এখানে দেবী আসেন। শান্ত একটি জায়গা। মহাপ্রভুর মন্দিরের মধ্যেই আছে একটি দুর্গা দালান, যেখানে আমি দাঁড়িয়ে আছি। স্ট্রাকচারটা নতুন তৈরি হয়েছে, কিন্তু এই জায়গাটার নির্জনতা মনে রাখার মতো, খুব সুন্দর শান্ত একটি জায়গা, কেউ কোথাও নেই। তো আমি ঘুরতে এসেছি। হ্যাঁ, কোনো একটা পুজোর সময় যদি এলে আরও ভালো লাগবে আশা করি। আর এই দুর্গা দালানের ঠিক পাশেই আছে এইখানে একটি মন্দির, চৈতন্য মহাপ্রভুর মন্দির বন্ধ। এখান থেকে মহাপ্রভুর মন্দির থেকে আটচালার দৃশ্য অসাধারণ সুন্দর একটি দৃশ্য। সব মিলিয়ে এই জায়গাটা আমাকে খুব আচ্ছন্ন করলো। আসলে কেউ কোথাও নেই, শান্ত একটি জায়গা, একটি তুলসী মঞ্চ। ওই হলো বসুয়াবাসিনীর মন্দির, পাশে পুকুর, পুকুরের পাশে এই ঘাট দিয়ে বেরিয়ে এসে এই মহাপ্রভুর মন্দির চত্বর, এবং পাশে ওই দুর্গা দালান। এই রাস্তা এসছে শিবাইচণ্ডী স্টেশনের দিক থেকে, বসুয়া গ্রামের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। আর এটা হলো বসো প্রাথমিক বিদ্যালয়। মিয়াখালী গ্রামে কান পাতলে এখনও শোনা যায় এই যে তাঁতের শব্দ, শাড়ি বোনার শব্দ, হস্তচালিত তাঁত। আমি ঠিক সেই রকম একটি তাঁতের শাড়ি তৈরি হচ্ছে এমন একটা জায়গাতে আমি চলে এসেছি, ধনেখালিতে। এই শব্দটাই একটা নস্টালজিক। আমরা শান্তিপুরে গিয়েছিলাম, রাজবোলহাটে গিয়েছিলাম, সব জায়গাতেই আমরা এই ধরনের শাড়ি তৈরির ছবি আমরা নিয়েছি। ধনিয়াখালিতেও নিচ্ছি, যদিও এখন বেশিরভাগই মেশিন দিয়ে তৈরি হচ্ছে তাঁতের শাড়ি। আমি যে তাঁত শিল্পীর সঙ্গে কথা বলবো, দাদা আপনার নামটা কি? আমার নাম কাশীনাথ দাস। আপনি একটু বাইরে আসবেন, এখানে আসবেন, আমার কাছে আসবেন, নাকি ওখানে বসে কথা বলবেন? আপনাকে ঠিক দেখা যাচ্ছে না তো ওখান থেকে। আচ্ছা, দাদা আপনার নাম কি? কাশীনাথ দাস। কাশীনাথ দাস। আপনি বলুন না, এই তাঁতের শাড়ি আপনি কতদিন বুনছেন এখানে? আমি বুনছি মানে আমার তখন 12 বছর বয়স থেকে বুনছি, এখন 77 এখনও বুনছি। আচ্ছা, ধনেখালির তাঁতের শাড়ির বিশেষত্বটা কি? বিশেষত টেক্সট বেশি, সানা বেশি, পোড়েন বেশি, হাত বহর ভালো। আচ্ছা, সমান মাপে কোনো তফাৎ নেই। আচ্ছা, আর টেক্সট বলতে এখানে সানা বেশি। আচ্ছা, বাইরের কাপড় যেমন 12 হাত বললে 11 হাত হবে, হ্যাঁ, আমাদের কিন্তু 12 হাত বললেই 1 ইঞ্চিও ছোটো হবে। একদম তাই। আর একদিনে কটা শাড়ি আপনি হাতে বুনতে পারেন? দিনে কটা? আমাদের আমার একটাই বয়সে একটাও হয়, আধখানা হতেও কষ্ট হবে। আধখানা হতেও কষ্ট হয়, মানে মোটামুটি 2 দিনে একটা শাড়ি। সপ্তাহে 3খানা কাপড় যদি হয়তো খুব ভালো। সেটার জন্য কীরকম আসে মোটামুটি? কি আসবে, আমাদের এই কাপড়ে 300 টাকা মজুরি আছে। আচ্ছা, কিন্তু এই মজুরিটা মানে যার জন্য কাপড়টা বিক্রি হচ্ছে না। হ্যাঁ, এটা 600 টাকায় বিক্রি করতে হবে। হ্যাঁ, কিন্তু 600 টাকায় বিক্রি হচ্ছে না। শান্তিপুরের কাপড়ের দাম কম বলেই সব বিক্রি হচ্ছে। ঠিক তাই, ওখানে তো মেশিন চালিত অনেক মজুরিটা সেভ হয়ে যাচ্ছে, মানে কাপড়ের দাম, সুতোর দাম তো একই, বাজার থেকে কেনা হচ্ছে যা, ওদেরও তো আমাদেরও তাই। আচ্ছা, কিন্তু সুতোর দাম এক হলেও ওদের এমনি কাপড়ের জমা কম তো, কিন্তু নকশায় ভালো। হ্যাঁ,
এটা ওনারই হাতে বোনা ধনিয়াখালি তাঁতের শাড়ি দেখাচ্ছি। এটা 12 হাত, 12 হাত মানে সম্পূর্ণ 12 হাতই কাপড় এটা একদম। এর মেঝেটাই আসল বোধহয় পরিচয়, তাই না? হ্যাঁ, থানাটা বেশি, হ্যাঁ, হাত বহর, যেমন 50 থেকে 48, হ্যাঁ 12 হাত, 12 হাত, 48 ইঞ্চি বহর থাকে। হ্যাঁ, আর এই শান্তিপুর 48 বলে 45 হবে। হ্যাঁ, শান্তিপুরি কাপড় আমাদের ঘরে আছে, দেখাতে পারি। হ্যাঁ, কারণ আমাদের তো সেটা টুকটাক বিক্রি করে, এই কাপড়ের থেকে ওই কাপড় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এই, হ্যাঁ, এই কাপড়টায় যা দাম, হ্যাঁ শান্তিপুর 3খানা কাপড় হবে, তাই না? হ্যাঁ, এর থেকে নকশা বেশি হবে, দাগনায় ভালো হবে। আবারও শুনতে পাচ্ছি আমরা তাঁতের শব্দ, আর এই শব্দ শুনবো বলেই আমি ঢুকে পড়েছিলাম ধনিয়াখালির অলিন্দে অলিন্দে গ্রামের ভেতরে তাঁতের শাড়ি। আমি এখন চলেছি রুদ্রাণীতে। আশা আছে মদনমোহন বিগ্রহকে দেখা যাক দেখাতে পারি কি না। আপাতত চলেছি ধনেখালি ছেড়ে রুদ্রাণীর পথে। ধনেখালির গ্রামের কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে। রাস্তাটা চলে গেছে রুদ্রাণীর দিকে। আগুন হয়ে চলে আছে যে গাছ, সে হলো কৃষ্ণচূড়া। চলেছি আমি রুদ্রাণীর পথে। রুদ্রাণী গ্রাম যাবার জন্য আসছিলাম এই পথ দিয়ে, আর আমি চলে এসেছি প্রায় ধনেখালি হল্ট স্টেশনের কাছে, আর যাব আমি এই পথে। আর দূরে দেখা যাচ্ছে ট্রেনের রাস্তা, কর্ড লাইন, বর্ধমান কর্ড লাইন। ধনিয়াখালিতে যে রথ হয় মদনমোহনের, রুদ্রাণী গ্রাম সেখান থেকে 4 কিলোমিটার দূর, সেখানেই আছে মদনমোহন। আমি সেখানেই আজকে এসেছি। আপনাদের দেখাচ্ছি আমাদের ভবগুড়ি চ্যানেলে ধনিয়াখালি, আর ধনিয়াখালির মদনমোহনকে না দেখালে নয়। এই হলো রুদ্রাণী গ্রামের মদনমোহন বলরামজিউ মন্দির। আমি সেই মন্দিরে প্রবেশ করছি। গ্রামটার নাম রুদ্রাণী। পুজো হচ্ছে। আমি এসেছি ওম নমঃ সহস্রাশীর্ষপুরুষঃ সহস্রাক্ষু সহস্রমা সর্বমি সর্বভূতবিদ্যা অতিয়া শ্রীষ্টদশ্যাঙ্গুলম। মদনমোহনায় নমঃ, শ্রী বলদেবায় নমঃ, রাধারানী দেবীয়ে নমঃ, ভূবনচন্দ্রিকায় নমঃ, কালপরায় নমঃ। চত্বরটা খুব। এই জায়গাটার নাম হচ্ছে রুদ্রাণী মদনমোহন ঠাকুরবাড়ি। মদনমোহন কৃষ্ণ, বলরাম, আর ওদিকে আছেন রাধারানী আর রেবতী রানী। অনুষ্ঠান বলতে এখানে পঞ্চম দোলে, মানে এমনি দোল যখন হয়, এমনি দোলের 5 দিনের মাথায় যে দোল হয় পঞ্চম দোল, সেই পঞ্চম দোলে এখানে প্রভুকে মন্দিরের বাইরে বার করানো হয়। পঞ্চম দোলে ঠাকুরকে বের করে আবির দেওয়া হয়, সকলেই দিতে পারেন, এবং ওই দিন সবাই মানে পাশ চরণ স্পর্শ করতে পারেন। বৃন্দাবন থেকে ঠাকুর বৈরাগ্য নামক একজন সন্ন্যাসী মদনমোহনকে আনেন। বৃন্দাবনে গিরি গোবর্ধন গুহায় বৈরাগ্য ওই মদনমোহন মূর্তির পান। দারুময় মূর্তি, অর্থাৎ কাঠের মূর্তি। এখানে বিগ্রহ মদনমোহন নীল, বলরাম শুভ্র, রাধিকা এবং রেবতী স্বর্ণকান্তি। কথিত আছে এই গ্রামের পাশ দিয়ে এককালে দামোদর প্রবাহিত হতো, সেই কারণেই গ্রামের উঁচু দ্বীপের মতো মনে হয়। এই মন্দিরের পাশে পুষ্করিণীর নাম হচ্ছে যমুনা, যেখানে এককালে জোয়ার ভাটা খেলত। রুদ্রাণী, এই পালকিতে করেই নিয়ে যাওয়া হয় ধনিয়াখালিতে রুদ্রাণী থেকে স্বয়ং রাধাকৃষ্ণকে দোলে রথযাত্রার সময়। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম হুগলি জেলার অবশ্য দ্রষ্টব্য একটি স্থান ধনিয়াখালি। আর ধনিয়াখালি গ্রামে
তাঁতের শাড়ি এবং ধনিয়াখালী গ্রামের অনাবিল আনন্দমাখা যে অঞ্চল ঘুরে দেখালাম আপনাদের, দেখালাম মদনমোহন মন্দির, শরৎ সেন্টিনারি কলেজ এবং আশপাশের অঞ্চলগুলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। আবারও বলি, উইকেন্ডে আমরা বেরিয়ে পড়ছি বিভিন্ন জায়গায়, আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের ভবঘুরে চ্যানেলে অপার সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে যে আমাদের পশ্চিমবঙ্গের গ্রামগুলো, সেগুলো দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল। আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।